বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। একটু আগায় নি। মাননীয় সদস্যবৃন্দ, বিশেষ অধিকার প্রশ্নের চলতি অধিবেশন আজ পর্যন্ত মোট 7টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গিয়েছে। তন্মধ্যে 6টি নোটিশের সিদ্ধান্ত আমি সংসদকে অবহিত করেছি। বাকি একটি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। 7ম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের জন্য অন্য সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের নাম ও কন্ট্যাক্ট নম্বর পাওয়া খুবই জরুরি। সাধারণত মাননীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার দিনই তাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার ইত্যাদি জাতীয় সংসদ অফিসে জমা নেওয়া হয়। 2-1 মাসের মধ্যেই সংশ্লিষ্ট সদস্যদের কন্ট্যাক্ট নম্বর সম্বলিত একটি জরুরি ক্যাটালগ বই প্রকাশ করা হয়। অথচ এবার 4 মাস অবহিত হতে চলল, এখনো পাওয়া যায়নি। কতদিনের মধ্যে জরুরি ও মূল্যবান বইটি হাতে পাব? অনুগ্রহ করে জানালে খুশি হব। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ। মাননীয় সংসদের নোটিশের বিষয়টি সংসদ সচিবালয় সম্পর্কিত। জাতীয় সংসদ সচিবালয়ের টেলিফোন সহায়িকা 2026 প্রকাশের কাজ চলমান রয়েছে। বেশ কয়েকজন সংসদ সদস্য এখন পর্যন্ত তাদের ব্যক্তিগত তথ্যাদি সংসদ সচিবালয়ে জমা দেন নাই। এতে একটু অসুবিধা হচ্ছে। এছাড়াও সংসদীয় কমিটিসমূহ শীঘ্রই গঠন করা হবে। এই কমিটিসমূহ গঠন করা হলেই তারপরে যথাসময়ে ডাইরেক্টরি প্রকাশিত হবে। বিষয়টি মাননীয় সদস্যদের বিশেষ অধিকারের সাথে সম্পর্কিত নয় বিধায় কার্যপ্রণালী বিধির 54(3) বিধি অনুযায়ী মাননীয় সংসদ সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। যাই হোক, শীঘ্রই যাতে টেলিফোন সহায়তা ডাইরেক্টরিটি প্রকাশিত হয়, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। যেসব মাননীয় সদস্য এখনও তথ্য দেন নেই, অনুগ্রহ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য সংসদ সচিবালয়ে জমা দিবেন। তারপর পরেই এই ডাইরেক্টরিটি প্রকাশিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, এই মাননীয় সংসদ সদস্যবৃন্দের ডাইরেক্টরিটা যেমন দরকার, তেমনি মাননীয় সংসদ সদস্যবৃন্দ বিভিন্ন কাজের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হয়, কিন্তু মন্ত্রণালয়ের কোনো ডাইরেক্টরি তাদের কাছে না থাকার কারণে প্রত্যেকেরই অসুবিধা হয় এবং প্রত্যেকেই সেই সমস্যার সম্মুখীন হয়। ব্যক্তিগতভাবে আমিও সেই সমস্যার সম্মুখীন হই। আপনি যদি এই টেবিল থেকে একটা ডাইরেক্টিভস দেন যে সংস্থাপন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী ওনারা যে একটা উদ্যোগ নিয়ে তার মন্ত্রণালয় এবং সে মন্ত্রণালয়ের অধীন যেসব বিভাগ আছে আগে ছিল, সেই সব বিভাগ সহ সম্বলিত একটি ডাইরেক্টরি তৈরি করে দেন, তাহলে মাননীয় স্পিকার সকল সদস্যদের সেই উপকার হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, আপনি এ সম্পর্কে কিছু বলবেন? বলুন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় চিফ হুইপ মহোদয় যেটি বললেন, এটি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার আছে এই সম্বলিত ডাইরেক্টরি মাননীয় সংসদ সদস্যদের জন্য বা সংসদ সচিবালয়ের জন্য সরবরাহ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। শফিকুল ইসলাম, পয়েন্ট অফ অর্ডার, বলুন। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা গতকালকে এই সংসদ অধিবেশনে মাননীয় সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকে একটা বার্তা এখানে পেয়েছি যে বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করার লক্ষ্যে আমাদের সকলের উপস্থিতি এবং এখানে
মনোযোগের সাথে নিয়মিত অবস্থান করা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি দুটো বিষয় আমার জানার বিষয়। একটা হচ্ছে যে আমরা শুরু থেকেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি, এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরও দুইজন সংসদ সদস্য যারা ঋণখেলাপি অবস্থায় আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে ওনারা এখনও পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কি ভূমিকা পালন করতে পারছেন। সেই ক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে, এবং সেই গুজবে ঘিতে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মতে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণখেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় চিফ হুইপ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না। গুজব উই ডোন্ট টেক এনি নোটিস। মাননীয় স্পিকার, এই অনেকগুলো বিষয় পয়েন্ট অফ অর্ডার হয় না, আপনি অ্যালাউ করেন না, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলেই খুব ভালো আমাদের। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে মাননীয় স্পিকার, কোর্ট সিদ্ধান্ত দিলেই কেবল সিদ্ধান্ত হবে, এর আগে তো এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। তা আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলো যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি বলতে যাওয়ার আগেই আপনি বলে ফেলেছেন এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না। তাছাড়া বলতে চাই জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না, এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়ের উপরে কিছু বলবেন এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর তাছাড়া যেসব বিষয় সাবজুডিস আদালতে চলমান আছে সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই জানানো হবে। কোনো সংসদ সদস্য যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দল নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদটা আমাদের কাছে জাতির আমানত, এবং প্রথম দিক থেকেই আপনি আহ্বান জানিয়ে এসছেন আমরা সবাই যেন পার্টিসিপেশন করে এই সংসদটাকে প্রাণবন্ত রাখি। দুটা জিনিস এখানে লক্ষণীয়, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের, এইটা আমাদেরকে আহত করে। 2 নম্বর, সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি নিজে অ্যাটেনশন দিচ্ছেন, আমরা বুঝার শোনার চেষ্টা করতেছি, আবার ওইদিকে এগুলোও চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা
সংসদকে অনুসরণ করার চেষ্টা করি, আমাদের মনোযোগ নষ্ট হয়। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। তার উত্থাপিত প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের সম্পর্কে এলাকার দাবি দাওয়া নিয়ে মাননীয় সদস্যগণ বক্তব্য রাখেন, যেমন হাসপাতালের কারণে, হাসপাতালের অব্যবস্থার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে তারা অনেক কিছু বলেন, আইন শৃঙ্খলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলেন, এবং এলজিআরডি মন্ত্রী অবশ্যই এখানে থাকেন, তার ব্যাপারে সবসময় তারা দেয়। তবে কালকে এই প্রশ্নটি আলোচিত হয়েছিল এবং মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন, সংসদ সদস্যরা যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, বিরোধী দলের নেতা যেটি বলেছেন, আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও দু একবার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করি। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ আইনুল হক, সদস্য সিরাজগঞ্জ 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ 2026-27 অর্থ বাজেটের অধিবেশন আমাকে বক্তব্য দান দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, 71-এর সূর্য সৈনিক, স্বাধীনতার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের, মহান মুক্তিযুদ্ধের সকল বীর যোদ্ধাদের এবং 2 লক্ষ মা বোনের যাদের ত্যাগ ও সম্ভবের বিনিময়ে পেয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ বিসর্জনকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এই মহান সংসদ বাজেটের উপর বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, এবারের বাজেট একটি ব্যতিক্রমধর্মী বাজেট। অতীতে দেখেছি আমরা বাজেট ঘোষণার আগেই দেশের সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবার ব্যতিক্রমধর্মী একটি ঘটনা ঘটেছে। যখন বাজেট ঘোষণা হয় দ্রব্যমূল্য ধীরে ধীরে কমা শুরু করেছে। মাননীয় স্পিকার, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রী অনেক সুন্দর একটি বাজেট পেশ করেছেন। এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও প্রায় 60টি পণ্যের উপর শুল্ক কমিয়েছেন। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট একটি উন্নয়নমূলক বাজেট। এই বাজেটে দেশের গরিব মানুষ থেকে শুরু করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সকলেই এর সুবিধা পাবে। এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যে মেয়াদী নীতি ও কৌশল নির্ধারণ, বাজেট পূর্ববর্তী অংশীদারদের সাথে ধারাবাহিক আলোচনা প্রাপ্ত সুবিধার সমূহ সক্রিয় বিবেচনা নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট শিক্ষা, মানব সম্পদ উন্নয়নকে আমরা জাতীয় অগ্রযাত্রার নিউক্লিয়ার হিসাবে বিবেচনা করছি। একটি জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হয় তার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও কর্মদক্ষতা দ্বারা।
তাই বর্তমান সরকার শিক্ষাকে কেবল সনদ অর্জনের মাধ্যমে হিসেবে নয়, বরং জাতীয় পুনর্গঠন, উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানমুখী অর্থনীতির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হিসাবে বিবেচনা করে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের দীর্ঘ সময় ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিকে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করতে হবে, যাতে প্রতিটি শিক্ষার্থী কর্ম বাজার উপযোগী অন্তত একটি দক্ষতা, যেমন কৃষি, আইসিটি, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, গ্রাফিক্স ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং সৃজনশীল শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ পায়। মাননীয় স্পিকার, সরকার দেশে বিদ্যমান বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থাকে মধ্যে সমন্বয় সাধন এবং সনদের সমমান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক ও গণশিক্ষা, মাদ্রাসা, কারিগরি শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদান কার্যক্রমের উৎকর্ষ সাধন আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু, উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিকরণ এবং ডিজিটাল শিক্ষা ও আধুনিক শিক্ষার সামগ্রিক প্রাপ্যতা নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং বড় শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের জন্য মানব সম্পদ ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ঔষধের মূল্য সহনশীল পর্যায়ে রাখাকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানি নির্ভরতা হ্রাসের লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতে হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছে। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি এই কৃষিখাতকে আমরা একটি আত্মনির্ভর জলবায়ু সহিংস। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিটে শেষ করেন। আমার যে এলাকা থেকে নির্বাচন করে এসেছি খুবই দরিদ্র এলাকা। আমার এলাকায় দুটি উপজেলা, একটি থানা, সলঙ্গা থানাকে উপজেলায় রূপান্তরিত করা এবং সলঙ্গা শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা এবং চলন বিল একটি বিশাল হাজার হাজার একর জমি, সেইখানে যদি পর্যটন কেন্দ্র করা হয় তাহলে আমরা মানুষের নিরাপদ দিতে পারবো এবং আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে পারবো এবং সেখানে 10-20 হাজার লোকের কর্মসংস্থান হবে। মাননীয় স্পিকার, আর শুধু তাই নয়, আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা, সেই এলাকাতে যদি আমরা হিমাগার তৈরি করতে পারি তাহলে কৃষকদের কাঁচামাল আমরা সেই হিমাগারে রেখে কৃষকদের সুযোগ সুবিধা দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনার কাছে আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আমার উন্নত এলাকা প্রায় 600-700 কিলোমিটার রাস্তা এখন কাঁচা রয়েছে, সেই রাস্তাগুলি যেন পাকা হয়। অনেক স্কুল এমপিভুক্ত হয়নি, সেই স্কুলগুলি এমপিভুক্ত করা হয়। এই প্রত্যাশা থেকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বগুড়া 6। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের মহান জাতীয় সংসদে 2026-27 বাজেট আলোচনায় আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক রাষ্ট্রের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের আপসীন নেত্রী, গণমানুষের জন্য যিনি আজীবন লড়াই করে গেছেন, গণতন্ত্রের মা মোহররমা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আজকের মহান জাতীয় সংসদে আমাকে যিনি আসার সুযোগ করে দিয়েছেন, সংসদ নেতা, গণপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার আসন ছেড়ে দিয়ে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু সাহেব 9,38,000 কোটি টাকার একটি বাজেট পেশ করেছেন। অনেক বন্ধুরা আমাদেরকে বলেছেন এটি কল্পনা বাজেট, স্বপ্ন বিলাসী বাজেট। আমরা বলতে চাই, স্বপ্নই যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি, স্বপ্ন আছে বলেই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং স্বপ্ন ছিল বলেই আমরা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিলাম। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমরা এই স্বৈরাচারকে উৎখাত করেছিলাম। আমরা 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করেছি। আজকের তেমনি একটি প্রেক্ষাপটে বিধ্বস্ত অর্থনীতি, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে 3.5 মাসের এই সরকার একটি বাজেট পেশ করেছেন, যেটি হলো গণমুখী বাজেট, উৎপাদনমুখী বাজেট, জনবান্ধব, জনকল্যাণ ও মানবিক বাজেট। এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এ বাজেটের অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, বিনিয়োগের কথা বলা হয়েছে, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, এবং এই কর্মসংস্থান বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে অ্যাড্রেস করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উৎসকর কমনের একটি জনমুখী বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা একসময় বাজেট হওয়ার পরই আমরা লক্ষ্য করতাম, আমরা যখন ছাত্র ছিলাম আমরা রাজপথে ক্যাম্পাসে মিছিল করেছি, শিক্ষা খাতে বরাদ্দ কম কেন সরকার জবাব চাই। আজকে এই সরকার শিক্ষা বান্ধব সরকার, সর্বোচ্চ শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 1,36,606 কোটি টাকা, যেটা গত বছরের চেয়ে 49,400 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে আমাদের অনেক বন্ধুরা বলেন যে আমাদের এই বাজেটে কারিগরি এবং আমাদের
এইখানে কারিগরির কথা বলা হয়েছে এবং আমাদের বলেছেন যে এখানে কোনো উদ্ভাবনী যে ব্যবস্থা সেটির কথা বলা হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করছি এই বাজেটে সরকার অবকাঠামো কেন্দ্রিক বিনিয়োগের পরিবর্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রশিক্ষিত দক্ষ শিক্ষক গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রের প্রস্তুতি নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞান সৃষ্টি, কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গঠন, সংশ্লিষ্ট পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের নেতৃত্বে দরিদ্র শিক্ষা। মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা, এক মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, এখানে অনেক কথা বলা আছে কিন্তু সময় নেই, যেহেতু আজকে এখানে একটি ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেটি হলো ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের ভাতা বৃদ্ধি করেছেন, জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং আহতদের ভাতা ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, এখানে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে, ইমাম মুয়াজ্জেম পুরোহিত সেবাদের সম্মানের ব্যবস্থা করা হয়েছে, নতুন করির মাধ্যমে খেলাকে পেশা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আজকে মানুষের যে একটি বড় সমস্যা কিডনি এবং এই হৃদরোগ, এটির যে সরঞ্জামাদি সেগুলো কমানোর ব্যবস্থা করা হচ্ছে, যার জন্য অনেক কমে যাবে। এবং এখানে সিনিয়র সিটিজেন যারা ট্রেনে ফ্রি ভ্রমণ করতে পারে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। এখানে 25% মেট্রোলে সিনিয়র সিটিজেনদের যে ভাড়া মকুব করার কথা বলেছেন, এখানে আমার একটা প্রস্তাব আছে মাননীয় স্পিকার, এখানে 50% করা যায় কিনা এটা আপনারা ভেবে দেখবেন, আমাদের অর্থমন্ত্রী ভেবে দেখবেন। আমি আমার এলাকার কথা বলতে চাই যে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতির জন্মস্থান এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান এই বগুড়া। 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে এবং নিষ্পেষণে এবং প্রতিহিংসার বশে আমরা বগুড়া বঞ্চিত ছিলাম। আজকে আমি দু একটি কথা বলতে চাই শুধু, সেটা হলো আমার বগুড়া শহর এবং সদরে শুধুমাত্র ভিএম স্কুল এবং জেলা স্কুল ছাড়া কোনো সরকারি স্কুল নেই। আমি আজকে এখানে দাবি জানাচ্ছি 2টি বালিকা এবং 2টি আপনার বালক বিদ্যালয় যাতে সরকারি করে দেওয়া হয়, সেজন্য আমি দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার নির্বাচনী এলাকা গাইবান্ধা 2 থেকে আজকের যে বাজেট পেশ করা হয়েছে, আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় বাজেট উনি পেশ করেছেন, এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, এটা জাতীয় বাজেটের 13% মাত্র। মাননীয় স্পিকার, এই বাজেট দিয়ে শিক্ষার মান উন্নয়ন এবং এই বাজেটের মাধ্যমে গবেষক তৈরি করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, ইন্দোনেশিয়া আমাদের নিকটতম দেশ, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা সহ এই দেশগুলোতে অধিক সংখ্যক বরাদ্দ দিয়ে শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা। এই গাইবান্ধা জেলার 26 লক্ষের অধিক মানুষ, এই 26 লক্ষের অধিক মানুষের প্রায় 35% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, যেখানে বাংলাদেশের গড় হলো 18%, সেখানে দ্বিগুণ অধিক সংখ্যক মানুষ দরিদ্র সীমায় বসবাস করে আছে। মাননীয় স্পিকার, এই দরিদ্র এলাকার মানুষের
শতকরা 70% জনগণ কৃষি নির্ভর জীবনযাপন করে থাকে। কৃষি নির্ভর এই এলাকার মানুষের জন্য, কৃষির উন্নয়নের জন্য, গবেষণার জন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। মাননীয় স্পিকার, আমার দাবি হলো এই গাইবান্ধা জেলা একটা এগ্রিকালচার ইনস্টিটিউট আছে, সেখানে মানসম্মত শিক্ষা হয় না। এখানে 50 বিঘার অধিক জমি আছে। মাননীয় স্পিকার, এই জমিগুলো এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারি, ওই এলাকার শিক্ষার মান, অত্র গাইবান্ধা জেলার অধিকাংশ ছেলেমেয়ে অত্র প্রতিষ্ঠানে নিজ জেলায় থেকে উচ্চতর শিক্ষা যেমন সুযোগ পাবে, তেমনি শিক্ষা গবেষণা এবং কৃষি বিপ্লবে ব্যাপক ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার বালাসীঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত এই সেতু নির্মাণের দাবি, এটা গণদাবিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি এই গাইবান্ধা জেলার বালাসীঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করা হোক। এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের 8টি জেলা সহ ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে জামালপুর, ময়মনসিংহ সহ এই বৃহত্তর এলাকার সংযোগে স্থাপন হবে। দূরত্ব কমে আসবে 150 থেকে 180 কিলোমিটার এবং সময় বাঁচবে 1.5 থেকে 2 ঘন্টা। মাননীয় স্পিকার, আমি দাবি করতে চাই, গাইবান্ধা জেলার বেকার সংখ্যা অনেক বেশি। বেকার সমস্যার সমাধানের জন্য আমরা ইপিজেড দাবি করছি। এই ইপিজেড অনেক আগে গাইবান্ধা হওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, আমি দাবি করছি গাইবান্ধা জেলার এবং ওই এলাকার মানুষের জন্য বেকার সমস্যার সমাধানের জন্য একটি ইপিজেড নির্মাণ করা হোক, যাতে করে বেকার সমস্যা 50 থেকে 20,000 ছাত্র যুবক বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার আরও একটি বড় সমস্যা হলো চিকিৎসা সেবা। এখানকার এই প্রায় 26,000 মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এখানে একটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। এই হাসপাতালের তেমন উন্নয়ন হয় নাই। যেখানে 288 জন জনশক্তির প্রয়োজন, সেখানে 171 জন আছে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি এখানে 200 শয্যা হাসপাতালটিকে জনশক্তি মানববল দিয়ে উন্নত করা হোক এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। মাননীয় স্পিকার, আমি আরও জানাতে চাই, এই গাইবান্ধা জেলার আমার সদর উপজেলায় আইডি ভিতরে রাস্তা আছে প্রায় 1200 কিলোমিটার। এই 1200 কিলোমিটার রাস্তার মধ্যে 330 কিলো রাস্তা পাকা আছে, এর মধ্যে 60-65 কিলো রাস্তা এখনো যারা পাকা রাস্তা, কিন্তু যোগাযোগের জন্য সমস্যা। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এই গাইবান্ধা সদর উপজেলার 1200 কিলো রাস্তার মধ্যে এখনো 870 কিলো রাস্তা কাঁচা আছে। মাননীয় স্পিকার, আমি আজকে মন্ত্রীর কাছে জানতে চাই এই আরো 870 কিলো রাস্তা কবে পাকা হবে এবং কত দূরত্ব পার করা সম্ভব, এই জন্য মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দাবি করছি। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার যে কাঁচা রাস্তাগুলি আছে, এটার জন্য সবুজ পথে একটা প্রকল্প ছিল, গাইবান্ধা স্পেশাল বরাদ্দ ছিল। মাননীয় স্পিকার, এই সবুজ পথ। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন। সবুজ পথ প্রকল্প, এখানে যে বরাদ্দ ছিল মানুষ 1400 কোটি টাকা, আমরা জানতে পারছি এই প্রকল্প বাতিল করার চেষ্টা হচ্ছে। যদি এই প্রকল্প বাতিল করা হয়, তো গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা জেলার যে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, এই উন্নয়নে বঞ্চিত হবে। মাননীয় স্পিকার, আমি দাবি করছি এই সবুজ পথ প্রকল্প সহ আরও অন্যান্য বিষয়ে এখানে আরও যুক্ত করে গাইবান্ধার সদর সহ গাইবান্ধা 5টা উপজেলার 5টা আসনের উন্নয়ন দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ 4। আপনার সময় 6 মিনিট। নাই তো। আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য SM ফয়সাল, হবিগঞ্জ 4। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে আমাকে বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
মাননীয় অর্থমন্ত্রী 11 জুন এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে দেশে আপামর জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে নিরঙ্কুশ আসনে বিজয় করে জননেতা তারেক রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ভার অর্পণ করার পর মাত্র 4 মাসের মাথায় মাননীয় অর্থমন্ত্রী তার প্রথম বাজেট দিলেন। এই বাজেটটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট, যা আকারে 9,38,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসব খাতে বরাদ্দ দ্বিগুণ বৃদ্ধি করা একদিকে উৎপাদন বৃদ্ধি পাবে, শিক্ষার প্রসার ঘটবে, অন্যদিকে রফতানিমুখী খাতগুলোর জন্য কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত হবে। আগামী অর্থ বছরে নতুন করে 41 লক্ষ পরিবার প্রধান নারী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড ও নানা সহায়তার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল খনন, পানি সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগে নেওয়া হয়েছে, ফলে গ্রামের অর্থনীতি শক্তিশালী হবে। মাননীয় স্পিকার, আমি এখন আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনার উপজেলার মানুষের সমস্যা কিছু কথা তুলে ধরতে চাই। আমার এলাকায় 23টি চা বাগানের বসবাসরত প্রায় লক্ষাধিক মানুষ মানবতার জীবন যাপন করছে। সবচেয়ে বেশি দুঃখজনক, তারা এদেশের নাগরিক ও ভোটার, কিন্তু বিগত 150 বছর আগে আসা তাদের পূর্বপুরুষরা যে বিটার বসবাস করত, আজ পর্যন্ত তাদের সেই বিটার মালিকানা দেওয়া হয় নাই। এ ব্যাপারে আমি মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পুরাতন ঢাকা সিলেট হাইওয়ে পাশে অবস্থিত চুনারুঘাটের মনোরম সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করে, কিন্তু পর্যটকদের জন্য কোনো পাবলিক টয়লেট নাই, খাবার পানি নাই, বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কোনো বিশ্রামাগার নাই। তাই নিরাপত্তার জন্য এখানে একটি পুলিশ ফাঁড়ি সহ পর্যটন এলাকা হিসাবে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দরকার। এ বিষয়ে মাননীয় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারঘাট উপজেলার 50 বেডের 2টি জরাজীর্ণ ভবনের উপজেলা হাসপাতাল রয়েছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নাই, চিকিৎসার যন্ত্রপাতি নাই, পর্যাপ্ত ওষুধ নেই। এই হাসপাতাল দুটিতে নতুন ভবন নির্মাণে ও 100 শয্যা উন্নতি করার এবং সেখানে প্রয়োজনীয় ডাক্তার ওষুধের সরবরাহ বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পুরাতন ঢাকা সিলেট কানেক্টিং রোডটি চুনারুঘাট উপজেলা সদর হয়ে চুনারুঘাট বাজার ও পৌরসভার উপর দিয়ে শায়েস্তাগঞ্জ হয়ে সিলেট প্রবেশ করে। সড়ক ও জনপথের এই ব্যস্ততম ও পৌরসভার অঞ্চলে তীব্র যানজট সৃষ্টি করে, বিধায় এখানে একটি বাইপাস সড়ক নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুরে গড়ে ওঠা শিল্পাঞ্চল লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটাকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা মাধ্যমে যত ধরনের সুযোগ সুবিধা আছে তার পর্যাপ্ত নিশ্চিত বিধান করা হোক। মোস্ট অফ দেম আর এক্সপোর্ট ওরিয়েন্টেড এন্ড দে আর আর্নিং ফরেন এক্সচেঞ্জ। সেখানে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুতের অভাবে স্বাভাবিক উৎপাদন ব্যাহত, শান্তির শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় শিল্প পুলিশের অভাব রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণ করছি সমাধানের জন্য। আমার মাধবপুরের চৌমুনিতে একটি রাবার ড্যাম প্রজেক্ট আছে। ঐবৎ বালু উত্তোলনের ফলে রাবার ড্যামের প্রজেক্টটি ধসে পড়ে। বর্তমানে এই প্রজেক্টের প্রায় 1500 একর জমির ইরি বুরু ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই রাবার ড্যামের প্রজেক্টটি যেন মেরামত করে পুনরায় চালু করা হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার
উপজেলার কানেক্টিং রোডগুলি মেরামতের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অনতিবিলম্বে রাস্তাগুলি সংস্কারের জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মনোযোগ আকর্ষণ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। আপনার সময় 6 মিনিট। রহমানির রহিম। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে 2026 এবং 27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তৃতার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একই সাথে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসীন নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার দীর্ঘ ত্যাগ, সংগ্রাম এবং অটল নেতৃত্বে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বাধিকার সুরক্ষায় আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সুদক্ষ দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ দীর্ঘদিনের অর্থনৈতিক অচলাবস্থা আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির পিছনে ফেলে সুশাসন ও অর্থনৈতিক পুনর্গঠন এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের এক নূতন দিগন্ত পদার্পণ করছে। এবারের বাজেট কোনো পকেট ভরার বাজেট নয়, এটি দেশ গড়ার বাজেট। এই বাজেটে করের হার বাড়িয়ে সাধারণ মানুষের উপর বোঝা চাপায় নেই, বরং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। যেখানে অতীতে লুটপাটের কারণে দেশের ব্যাংক খাত দেউলিয়া হওয়ার পথে ছিল, সেখানে আমাদের সরকার এই বাজেট শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক হাতিয়ার। গত 17 জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমার এলাকায় গিয়েছিলেন। সেখানে আমাদের এখানে ঐতিহাসিক সফরে এসেছিলেন। তারপর পুরো অঞ্চলে আনন্দের বন্যা বইছে। শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে লাখো মানুষের সমাবেশে বিশেষ করে আমাদের অবহেলিত অবহেলিত চা জনগোষ্ঠী এবং নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত এবং গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল, অভূতপূর্ণ উপস্থিতি ছিল। তারা প্রমাণ করে এই সরকারের প্রতি জনগণের আস্থা কতটা সুদৃঢ়। এই ঐতিহাসিক মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চা বাগানের নারী শ্রমিকদের এবং প্রান্তিক জনগণের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন এবং আগামীতে আমাদের এই এলাকার গরিব মেহনতি মানুষের নৃগোষ্ঠী এবং চা শ্রমিকের নারী সমাজকে উনি ফ্যামিলি কার্ড এর আওতায় নিয়ে আসবেন। মাননীয় স্পিকার, এই জনবান্ধব গণমুখী বাজেটের প্রকৃত সুফল যেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এবং আমার প্রাণের নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4 আসনে পূর্ণরূপে প্রতিফলিত হয়, সেই জন্য এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কিছু অতি জরুরি এবং ন্যায্য দাবি আমি এই মহান সংসদে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মূল চালিকা শক্তি ও প্রাণ হচ্ছে আমাদের মেহনতি চা শ্রমিক ভাই বোনেরা। বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে এবং চা শ্রমিকদের মানবিক জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে চা বাগানের অবহেলিত শ্রমিক জনগোষ্ঠীর দৈনিক মজুরি সম্মানজনক পর্যায়ে বৃদ্ধি করার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রান্তিক চা চাষি ও বাগান মালিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি শ্রীমঙ্গলে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, চা আমাদের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় কৃষিভিত্তিক শিল্প। দেশের সর্বাধিক অর্থনীতি রপ্তানি আয় এবং বিশেষ করে লাখ লাখ চা শ্রমিকের জীবন জীবিকা এই খাতের উপর সরাসরি নির্ভরশীল। অত্যন্ত দুঃখের বিষয় যে কফির মতো পানীয় যেখানে শুল্ক ও বেটের ক্ষেত্রে বিশেষ ছাড় অব্যাহতি দেওয়া হচ্ছে, সেখানে আমাদের নিজস্ব সম্পদ, আমাদের পরম আপন চায়ের উপর বেটের বোঝা রয়ে গেছে। কফি যদি বেট অব্যাহতি পেতে পারে, তবে আমাদের নিজস্ব শ্রম এবং মাটির তৈরি চা কেন এই বৈষম্যের শিকার হবে? তাই মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি জোর দাবি জানাচ্ছি, কফির ন্যায় চায়ের উপর থেকেও সম্পূর্ণ বেট প্রত্যাহার করে আমাদের এই জাতীয় গৌরব এবং ঐতিহ্যবাহী শিল্পকে রক্ষা করুন এবং একে আরও গতিশীল করার সুযোগ দিন। চা আমাদের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় খাত, কিন্তু জন্মলগ্নে থেকেই এই খাতটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। অথচ বাস্তব সত্য হলো চায়ের মূল ভিত্তি লুকিয়ে আছে এদেশের মাটিতে, যা চা বাগান এবং কৃষির প্রক্রিয়ায়।
কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় এই খাতে কৃষি পদ্ধতি এবং উৎপাদন সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় কাঙ্ক্ষিত গতি বা সঠিক নীতিমালা সহায়তা পায় না। তাই আমার জোর সুপারিশ, চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিবর্তে কৃষি মন্ত্রণালয়ের অধীনে রূপান্তর করে এই খাতের প্রকৃত বিকাশ নিশ্চিত করুন। মাননীয় স্পিকার, শ্রীমঙ্গলের প্রতিদিন শত শত দূরপাল্লা এবং আঞ্চলিক যানবাহন চলাচল করলেও কোনো সুনির্দিষ্ট আধুনিক টার্মিনাল নেই। তাই আমি শ্রীমঙ্গলে একটি আধুনিক ও সুপরিসর বাস টার্মিনাল নির্মাণ করার জন্য দূর দাবি জানাই। মাননীয় স্পিকার, আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে 2টি আধুনিক স্টেডিয়াম তৈরি করানো অত্যন্ত জরুরি। আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই স্টেডিয়াম নির্মাণের জন্য বিশেষ বরাদ্দের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, শ্রীমঙ্গলে ও কালের কমলগঞ্জ প্রকৃত এবং সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটক এখানে আগমন করে। তাই এই অঞ্চলের পর্যটন শিল্পকে উন্নত করার জন্য আমি একটি পর্যটন কর্তৃপক্ষ নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের চা শিল্পের অর্থনৈতিক লাইফলাইন হলো শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও শমশেরনগর অভ্যন্তরীণ সড়কগুলো। চা পাতা দ্রুত পরিবহন, স্থানীয় অর্থনীতি সচল রাখা এবং পর্যটকদের নির্মিত যাতায়াতের স্বার্থে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, শমশেরনগর ও চাতলা। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট দিতে হবে। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করুন। 2 মিনিট প্লিজ। না, 1 মিনিটে শেষ করুন। কমলগঞ্জের মানুষের বার্ষিক দুঃখের নাম হলো দোলাই নদী। আমি এই দোলাই নদীর 2 পাড়ে এবং দোলাই নদীকে আধুনিক পদ্ধতিতে ড্রেজিং এবং নদী উভয়ের তীরে অত্যন্ত শক্তিশালী ও উন্নত মানের স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করার জন্য এই বাজেটে বিশেষ তহবিল বরাদ্দের জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সরকারি কলেজগুলিতে অনার্স এবং মাস্টার্সের কোর্সের বিষয়ভিত্তিক সংখ্যা অনেক কম, সেখানে সংখ্যা বাড়ানোর জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার সভাপতির জন্য জানাচ্ছি আমার এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রেরিত এই দাবিসমূহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের বেঁচে থাকার এবং উন্নয়নের অধিকারের কথা বলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বৈপ্লবিক ও গণমুখী বাজেটের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের শ্রীমঙ্গল সফর। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রুহুল আমিন, মাননীয় সদস্য, চুয়াডাঙ্গা 2। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার চুয়াডাঙ্গা 2 নম্বর আসন জীবননগর দামোহদ এবং দর্শনার বাসীকে যারা ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, 780 কোটি টাকা দিয়ে বাংলাদেশের বাজেটের যাত্রা শুরু হয়েছিল। সেই বাজেট এখন 9,38,000 কোটি টাকাতে উন্নীত হয়েছে। এদিকে তাকালে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, আমাদের জীবনের মান অনেক বেড়েছে, কিন্তু সেই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বাজেট মানে শুধু উন্নতি নয়, বাজেট মানে টাকার বিষয় নয়, বাজেট হচ্ছে মানুষের শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তা আমরা কতটুকু দিতে পারছি বাজেটে, সেটুকু একটু দেখার উচিত। বাংলাদেশের 5% মানুষের হাতে গোটা দেশের টাকা, আর বাকি 95% মানুষের হাতে বাকি টাকা। এই বৈষম্যই একটি দেশ ভালোভাবে চলতে পারে না। মাননীয় স্পিকার, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,00,000 কোটি টাকা, যেটা গত বছরেও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেখান থেকে টাকা উত্তোলন হয়েছে 3,68,177 টাকা। এই ঘাটতি কিভাবে বাজেট পূরণ হবে এটা আমরা জানি না। মাননীয় স্পিকার, বাংলাদেশে 8 কোটি মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো সক্ষমতা আছে, কিন্তু 30 থেকে 40 লক্ষ মানুষের শুধু ট্যাক্স ফাইল আছে, যাদের অর্ধেকটা ট্যাক্স পে করে আর বাকিটা ট্যাক্স পে করে না। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের পাশের রাষ্ট্রের দিকে তাকাই তাহলে কর জিডিপির যে আনুপাতিক হার, সেখানে দেখব নেপাল 23.3%, ভারত 20.3%, পাকিস্তান 15.2%, শ্রীলঙ্কা 13.3% আর বাংলাদেশ 7.59%। এই লক্ষ্যমাত্রা নিয়েই এত বড় একটা বাজেট সংকলন করার সত্যিই কঠিন।
তবুও আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা এগিয়ে নিতে চাই দেশকে, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এগিয়ে স্বপ্ন দেখতে চাই, উন্নয়নের জন্য আমরা একসাথে হতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তৃতায় এসেই আমার কাছে বলতে ইচ্ছা হয় আমাদের সকল সংসদ সদস্যদেরকে কয়েকটি বিষয়ে একমত হওয়া খুবই জরুরি। সেটা হচ্ছে জুলাই সনদ, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, গুম, আয়নাঘর, ফ্যাসিস্ট এবং গণহত্যা এবং পুশিনের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত। মাননীয় স্পিকার, আমরা আজকে এই ট্রেজারি বেঞ্চের বিপক্ষে আমরা বলবো, ট্রেজারি বেঞ্চ আমাদের বিপক্ষে বলবে। এই কাদা ছোড়াছুড়িতে যদি ফ্যাসিস্ট আবার মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে আমাদের কারোর জন্যই সেটা বোধহয় ভালো দিক হবে না। মাননীয় স্পিকার, এটা আমাদের সকল সময় মনে রাখা উচিত। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে বিগত সময়ে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। যেই টাকাটা যদি ফেরত নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের আরও 3 বার এইরকম মোটা অঙ্কের টাকা বাজেট পেশ করা সম্ভব। মাননীয় স্পিকার, যখন এই টাকাগুলো পাচার হয়েছিল তখন কিন্তু বাজেটের বিভিন্ন খাত থেকে তৎকালীন সরকাররা বলেনি এই টাকাটা আমরা পাচার করব, এই টাকাটা আমরা সুইস ব্যাংকে রাখবো, এই টাকাটা আমরা অন্য জায়গায় রাখবো, এই কথা বলেনি। মাননীয় স্পিকার, এই পাচারের যে রাস্তা আছে এই রাস্তা যদি বন্ধ না হয় তাহলে দেশ চিরদিন পিছিয়েই যাবে। এদিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এনজিও এবং বিভিন্ন ইন্স্যুরেন্স যাদের মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে তারা এখন ধরাছোঁয়ার বাইরে। মাননীয় স্পিকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের কথা আমরা বলেছি, আমরা সেই শিক্ষা চাই আমরা সেই শিক্ষা চাই না মানুষ শিক্ষিত হবে কিন্তু রডের বদলে বাঁশ দেবে, এই শিক্ষা আমরা চাই না। আমরা সেই শিক্ষা চাই না যেই শিক্ষায় বিনা কারণে আইসিইউতে ডাক্তাররা রাখবে। আমরা সেই শিক্ষা চাই না যে শিক্ষিত অফিসার বালিশ কাণ্ড করবে। আমরা সেই শিক্ষা চাই না যেই শিক্ষায় জঙ্গলগুলো কেটে উজাড় করে নিজের পেটে ভর্তি করবে। আমরা সেই শিক্ষিত মানুষ চাই না যেই শিক্ষিত মানুষ ফ্রিজের ভিতরে কোটি কোটি টাকা রাখবে। মাননীয় স্পিকার, তাহলে শিক্ষার ঘাটতি কোন জায়গায়, কিসের অভাবে আজকে আমাদের শিক্ষিত মানুষগুলো এত অপকর্ম করছে? এটা বিবেচনা করে শিক্ষাকে সংস্কার করে এগিয়ে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার অঞ্চলের কথা একটু বলতে চাই। আমার অঞ্চলে জীবননগর, দর্শনা, দামোহদার 4 লেনের রাস্তা করা দরকার বলে আমি খুবই মনে করি। আমার অঞ্চলের মানুষ আমাদের কাছে এই দাবি করেছে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট একটি করা দরকার। আমার অঞ্চলে আলু তৈরি হয়, ভুট্টা তৈরি হয়, ফল তৈরি হয়, সেটা রাখার জন্য কৃষকের ন্যায্য মূল্যের জন্য হিমাগার প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার 2 মিনিট সময় যদি একটু দিয়ে দেন, দয়া করে যদি একটু বাড়িয়ে দেন তাহলে। 1 মিনিটে বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, 2 মিনিট প্লিজ। আচ্ছা, 2 মিনিটে শেষ। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে অনেক হাই স্কুল আছে, অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে স্বাধীনতার পর থেকে একটা ইটও সরকারের পক্ষ থেকে গাঁথা হয়নি। সেই স্কুলগুলো ক্রমান্বয়ে সেই ভবন তৈরির জন্য আমি বিনীত অনুরোধ করতে চাই। আমার অঞ্চলে প্রাইমারি স্কুলেতে এখনো বেদের পাটি, যেটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হয়, সেই পাটিতে স্কুলের ছাত্রছাত্রীরা বসে। মাননীয় স্পিকার, এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। সেই স্কুলগুলোয় বেঞ্চ দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমার বর্ডার অঞ্চল, এই অঞ্চলের মানুষ মাদকাসেবী হয়ে যায়, মাদকের ব্যবসা করে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য রিহ্যাব সেন্টার তৈরির জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, আমার দর্শনা থানায় 7টা ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে, বিরাট একটা অঞ্চল। এই থানাকে উপজেলায় উন্নতি করলে আমার অঞ্চলের মানুষ বড্ডই খুশি হয়ে যেত। মাননীয় স্পিকার, দামোহদা ইউনিয়ন একটি বড় ইউনিয়ন, সেখানে প্রায় 35,000 ভোট, সেখানে ইনকাম ভালো। সেইটাকে যদি পৌরসভায় উন্নীত করা যেত তাহলে আমার অঞ্চলের মানুষ কৃতার্থ থাকতো। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে সকালে বিদ্যুৎ যায় তো সন্ধ্যায় আসে, সন্ধ্যায় যায় তো সকালে আসে। এখন এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেদিকে বিদ্যুৎ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকে এটা পেশ করলাম। মাননীয় স্পিকার, জীবননগরের উপজেলায় সন্তোষপুর, সিংনগরে 2টি ব্রিজ
ভেঙে পড়ে আছে। গত বর্ষার মৌসুম থেকে হাজার হাজার মানুষ সেখানে চলতে ফিরতে পারে না। এই ব্রিজ দুটো যদি সংস্কার হয় তাহলে এলাকার মানুষ বড্ডই খুশি হবে। মাননীয় স্পিকার, কিছু অঞ্চলের মানুষ, 18 কোটি মানুষের ভিতর থেকে কিছু মানুষ বাদ দিয়ে কিছু মানুষের উন্নয়ন করলে যেমন সরকার ভালো চলবে না, ঠিক তেমনই ভাবে কিছু মানুষকে বাদ রেখে আমরা যদি পরিকল্পনা সাজাই সেটাও ভালো চলবে না। সবাই মিলে বাংলাদেশ, সবাই এই 300 আসনের এমপি যেন সমান ভাগে সবকিছু ভাগ পায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা যদি দেশটা চালাই তাহলে দেশ ভালো চলবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4। আপনার সময় 7 মিনিট। 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আগামী দিনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যে সংগ্রাম করেছিলাম, যেটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল, তারপর আজকে বাংলাদেশের মানুষ 2/3 ভোট দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছে এবং এই সরকার